কিছুক্ষণ আগে অনন্যাকে নিয়ে যাওয়া হয়েছে। অনন্যা পরিবারের সবাইকে ঝাপটে ধরে অনেকক্ষণ কেঁদেছে। সমৃদ্ধির তো কাঁদতে কাঁদতে অবস্থাই খারাপ। সে কিছুতেই মেনে নিতে পারছে না, আজকে থেকে তার বোন আর এই বাড়িতে থাকবে না। আজকে থেকে ওকে একা একা থাকা লাগবে। অনন্যাকে নিয়ে নীলরা চলে যাওয়ার পর সমৃদ্ধিরাও বাড়ি ফিরে আসে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছে সমৃদ্ধি। রুম পুরো অন্ধকার। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো কিছুটা প্রবেশ করছে। জানালার পাতলা সাদা পর্দাগুলো হাওয়ায় মৃদু দুলছে। সমৃদ্ধি এক মনে তাকিয়ে আছে সেদিকে। কিছুই ভালো লাগছে না তার। আজকে থেকে ওকে একা থাকা লাগবে ভেবেই কান্না পাচ্ছে ওর। একা এক রুমে থাকতে ভীষণ ভয় পায় সমৃদ্ধি। এভাবে এক মনে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় সমৃদ্ধি ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ফাতেমা রহমানের ডাকে ঘুম ভাঙল সমৃদ্ধির। সমৃদ্ধি, খাবি না? কাল রাতে তো না খেয়েই ঘুমিয়ে পড়েছিলি, এখন তো ওঠ। সমৃদ্ধি ধীরে ধীরে চোখ মেলে তাকায়। উঠে বসে বলে, আমি সন্ধ্যায় ঘুমিয়ে গিয়েছিলাম কালকে। সমৃদ্ধির খালাতো বোন নীলিমা ওয়াশরুম থেকে বেরোতে বেরোতে বলল, হ্যাঁ, কাল রুমে এসে দেখি তুই ঘুমিয়ে পড়েছিস। তোকে ডেকেও ছিলাম কয়েকবার, কিন্তু তুই তো উঠিসনি, রাতেও কিছু খাসনি। এখন নাস্তা খাবি, আয়। সমৃদ্ধি কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলল, তোমরা যাও, আমি আসছি। ফাতেমা রহমান আর নীলিমা চলে গেলেন। সমৃদ্ধি ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়াল। ভীষণ খিদেও পেয়েছে তার। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে এসে ডাইনিং এ গিয়ে বসল। ডাইনিং এ ওর কিছু কাজিনরা আর পূর্ব আছে। ওরা সবাই নিজেদের মতো আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। সমৃদ্ধি গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। অলস ভঙ্গিতে টেবিলে মাথা রেখে চোখ বুঝল। পূর্ব বলল, সেই সন্ধ্যা থেকে ঘুমিয়েও তোর হয়নি? এখনও ডাইনিং এ এসেও ঝিমুচ্ছিস? সব সময় তো ভোরবেলা উঠে উঠে আমাকে কথা শোনাস, আমি নাকি সব সময় দেরি করে উঠি? পূর্বের কথা শুনে সমৃদ্ধি চোখ মুখ কুঁচকে সোজা হয়ে বসল। জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, এখনও তো উঠেইছি। কথা হচ্ছে শরীরটা ভালো লাগছে না। বলে পানিটা নিতে যাবে তার আগেই পূর্ব গ্লাসটা নিয়ে পানিটা খেয়ে ফেল। সমৃদ্ধি রাগী দৃষ্টিতে পূর্বর দিকে তাকাল। ফাতেমা রহমান এনে সমৃদ্ধির সামনে নাস্তা দিলেন। সমৃদ্ধি পূর্বকে কিছু বলতে যেয়েও বলল না। অন্যরা যে যার মতো কথা বলছে। সমৃদ্ধি চুপচাপ নির্বে খাওয়া শুরু করল। অনন্যাকে ছাড়া কিছুই ভালো লাগছে না। পুরো বাড়িটাই যেন ফাঁকা ফাঁকা লাগছে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে গেল সমৃদ্ধি। ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রাম ওপেন করল। একটা নোটিফিকেশন দেখে খানিকটা অবাক হল। আফসিন জামান রিকোয়েস্টেড টু ফলো ইউগে। সমৃদ্ধির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেহেতু প্রাইভেট করা, তাই ওকে আফসিন ফলো করার জন্য রিকোয়েস্ট দিয়েছে। এতে খানিকটা অবাক হওয়ার কারণ আছে, কেননা কালকে তেমন একটা আফসিন এর সাথে কথা হয়নি সমৃদ্ধির। সমৃদ্ধি আফসিন এর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করল। তারপর আরাবের অ্যাকাউন্টে ঢুকতেই দেখল আরাব গতকালকের বিয়ের কিছু ছবি পোস্ট করেছে। সমৃদ্ধি ছবিগুলো সেভ করে বেরিয়ে গেল। আজকে অনন্যার রিসিপশন। রিসিপশনের অনুষ্ঠানের জন্য আবার রেডি হতে হবে। বাড়ির সবাই সেই নিয়ে তোড়জোড় করছে। ওর কাজিনরা কে কি পরবে, কে কিভাবে সাজবে সেগুলো নিয়ে বকবক করছে। সমৃদ্ধির সেজবে তেমন মাথা ব্যথা নেই, কারণ ও সবসময় নরমালি সাজতে পছন্দ করে। সমৃদ্ধি ব্রাউন কালার গাউন পরে নীল, নিজের মতো করে হালকা একটু সেজে নীল। সবাই রেডি হওয়ার পর নীলিমা এসে বলল, সমৃদ্ধি চল, আমরা ছাদে গিয়ে কিছু ছবি তুলে নেই। সমৃদ্ধি ওদের সবার সাথে ছাদে চলে গেল। সেখানে ওরা সবাই বেশ কিছু ছবি তুল। তারপর সবাই মিলে রিসিপশনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিল। ওখানে পৌঁছানোর পরে আফসিন এর সাথে আজকে দেখা হতেই আফসিন এগিয়ে এসে বলল, কেমন আছো সমৃদ্ধি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। তুমি আমাকে আপু করে বলতে পারো। আচ্ছা, কিসে পড়ো তুমি? এবার অনার্সে ভর্তি হব। ভার্সিটিতে এডমিশনের প্রিপারেশন নিচ্ছি। ও আচ্ছা, ঢাকা ভার্সিটিতে এক্সাম দিবে? হ্যাঁ, দেয়ার ইচ্ছা আছে। কিন্তু এত দূরে আব্বু আর ভাইয়া দিবে না আমাকে। ওদের কথার মধ্যেই আরাব আফসিনকে ডাক দিল। রাগী গলায় বলল, আফসিন, ওখানে কি করছিস? এদিকে আয়। আফসিন সমৃদ্ধিকে বাই বলে চলে গেল। সমৃদ্ধি আরাবের দিকে তাকিয়ে আছে।
একটু তো কথাই বলছিল আফসিন ওর সাথে। এভাবে রেগে যাওয়ার কি আছে? অদ্ভুত। নীলিমা এসে বলল, কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল আমরা অননা আপুর কাছে যাই। সমৃদ্ধি আরাবের দিকে তাকিয়ে থেকেই বলল, হ্যাঁ চলো। সমৃদ্ধি আর নীলিমা একসাথে এগিয়ে গেল অননার দিকে। অননা আজ রিসেপশনের জন্য বেশ সুন্দর করে সেজেছে। গোল্ডেন লেহেঙ্গা, গায়ে ভারী গহনা আর হালকা মেকআপে তাকে অসাধারণ লাগছে। সমৃদ্ধি অননার কাছে গিয়ে বলল, আপু কেমন আছিস? অননা তার বোনের দিকে তাকিয়ে মুচকি হাসল। বলল, ভালো আছি। তুই কেমন আছিস? জানিস তোর চলে যাওয়ার পর থেকে কিছুই ভালো লাগছে না। অননা সমৃদ্ধিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, জানি। আমিও তোকে অনেক মিস করছি। কিন্তু এটাই তো জীবন, জীবনের সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হয়। সমৃদ্ধি কিছু বলল না, শুধু মৃদু হাসল। ঠিক তখনই নিলয় এসে বলল, বোনকে একদিনেই মিস করছ? হুম। এত বছর তো একসাথে ছিলাম, তাই এখন আপুকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছে। সমৃদ্ধি অননাদের সাথে কথা বলতে বলতে হঠাৎই তার দৃষ্টি গেল আরাবের দিকে। সে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসিন এর সাথে রাগী দৃষ্টিতে কিছু বলছে। আরাবের এভাবে রাগ করার কারণটা সমৃদ্ধি বুঝতে পারছে না। আফসিন ওর সাথে কথা বলেছে বলেই কি এভাবে বকছে আফসিনকে? আফসিনকে ডেকে আনার পর আরাব বলল, এত অপরিচিত মানুষের সাথে কথা বলার কি দরকার? সমৃদ্ধিকে তো চিনি। মেয়েটা ভীষণ সুইট। এজন্যই ওর সাথে কথা বললাম। চিনিস? কতটুকু চিনিস? যে মেয়ে গ্যালারিতে বোরকা পরে গিয়ে লাফালাফি করে, আমার নাম ধরে চেঁচায়, সে মেয়ে কেমন ধরনের হতে পারে সেটা আমার ভালো করেই জানা আছে। সিলেটের গ্যালারিতে তোর নাম ধরে চেঁচানো মেয়েটা সমৃদ্ধি ছিল। হুম। তাতে কি হয়েছে? তোর খেলার ফ্যান হয়তো সেজন্য। একটা কথা শোনো, এসব মেয়েদের থেকে একদম দূরে থাকবি বলে দিলাম। নেক্সট ডে যাতে ওর সাথে কথা বলতে না দেখি। বলে চলে গেল আরাব। আফসিন আরাবের বিহেভিয়ার তেমন একটা অবাক হল না। কারণ সে জানে যেসব মেয়েরা আরাবকে নিয়ে মাতামাতি করে তাদের আরাব একদমই পছন্দ করে না। এসব ভাবতে ভাবতে আফসিন পিছন ফিরে ঘুরতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পূর্বর সাথে ধাক্কা লাগে। পূর্ব আফসিনকে সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। আফসিন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে পূর্বর দিকে। ছেলেটার চেহারায় এক অদ্ভুত মায়া আছে যেটা আফসিনকে বিমোহিত করেছে। খাওয়া দাওয়ার পর অনুষ্ঠান শেষে অতিথিরা সবাই চলে যায়। সমৃদ্ধিরাও ফিরে আসে। বাসায় ফেরার পর সমৃদ্ধি নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। চারপাশ বেশ শান্ত। এতদিন অননার সাথে রাত জেগে গল্প করত, দুই বোন একসাথে ঘুমাত। এখন একা ঘুমাতে হবে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। সমৃদ্ধি জানালার দিকে তাকাল। বাইরে পূর্ণ চাঁদ উঠেছে। বাতাসে পর্দা দুলছে। সারাদিনের দখলের পর সমৃদ্ধির চোখে ঘুমেরা এসে ভিড় জমাল। গতকাল বিয়ের অনুষ্ঠানের পর তাওহিদ জামান আর মরিয়ম রহমান ঢাকায় ফিরে আসে। আর আজকে রিসিপশনের অনুষ্ঠানের পরে আরাব আর আফসিনও ওদের বাড়িতে চলে আসে। ৩-৪ দিন পর আরাবের ইন্টারন্যাশনাল ম্যাচ, ইন্ডিয়ায় সিরিজ, সেখানে যেতে হবে। এবারে অবশ্য আরাব ফ্যামিলি নিয়ে যাবে। বাড়ি ফিরে আসতে আসতে রাত হয়ে যায় আরাবদের। ২-৩ দিনের বিয়ে বাড়ির দখলে টায়ার্ড দুই ভাইবোন। আসার পরপরই ফ্রেশ হয়ে আফসিন ঘুমিয়ে পড়েছিল। ৩-৪ ঘণ্টা পর ওর ঘুম ভাঙ্গে। মরিয়ম রহমান ওর রুমে রাতের খাবার রেখে যান। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নিচ্ছে আফসিন। দেয়াল ঘড়িতে রাত এখন ২:৩০ বাজে। চারদিক শুনশান। বিছানায় ফোন নিয়ে আধশোয়া অবস্থায় বসে আছে। ফোন হাতে নিয়ে নিজের ক্লথ ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকল সে। সেখানে কিছু কাজকর্ম শেষ করার পর ইনস্টাগ্রাম ওপেন করে। হঠাৎ করে ওর পূর্বর কথা মনে পড়ে। ছেলেটাকে প্রথম দেখাতেই আফসিনের ভালো লেগে যায়। সমৃদ্ধির আইডিতে ঢুকে ওর ফলোয়িং লিস্টে যায় আফসিন। সেখান থেকে পূর্ব রহমান নামের আইডিটা বের করে। পূর্বর প্রোফাইলে হোয়াইট কালার শার্ট পরা একটা ছবি। ছবিটার দিকে তাকিয়ে মুচকি হাসে আফসিন। পূর্বর আইডি পাবলিক করা থাকায় আফসিন প্রোফাইলে ঢুকে পিকগুলো দেখতে থাকে। পূর্ব ইনস্টাগ্রামে তেমন অ্যাক্টিভ না। খুব কম ছবি দেওয়া, ২০ কি ৩০টা পোস্ট হয়তো। আফসিন একবার ছবিগুলো দেখে নিয়ে পূর্বর আইডিতে ফলো দেয়া। পূর্বকে একটা মেসেজ দিতে গিয়েও দেয়নি, নিজের ইচ্ছাটাকে নিজের মনের মধ্যেই দমিয়ে রেখে পূর্বর আইডি থেকে বেরিয়ে যায় আফসিন। চলবে।
নিজের রুমে বসে ব্যাকপ্যাকিং করছে আরাব। আজকে ন্যাশনাল টিমের সাথে ইন্ডিয়া সিরিজের জন্য রওনা দিবে তারা। সাথে মরিয়ম রহমান আর আফসিনকেও নিয়ে যাবে। তাওহিদ জামান বিজনেস এর জন্য যেতে পারবেন না। সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে ন্যাশনাল টিমের সাথে ইন্ডিয়া যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়ে পৌঁছাল। আধা ঘণ্টা পরেই ওদের ফ্লাইট। আরাবের প্রায় সিরিজেই ওর ফ্যামিলি ওর সাথে থাকে। নিবিড় ও প্রথমে যেতে চেয়েছিল, পরে আবার কি মনে করে নিজেই না করে দেয়া। এই নিবিড়ের মতিগতি বোঝা দেয়। এখন এটা বলবে তো কিছুক্ষণ পরেই আবার মতো পাল্টায়। ঢাকা টু চেন্নাই ফ্লাইট। ইন্ডিয়ার সাথে ওদের ফার্স্ট ম্যাচ চেন্নাই স্টেডিয়ামে। এজন্য এখন চেন্নাই যাচ্ছে। পরশু ওদের প্রথম ওডিআই। প্রায় ৩ ঘণ্টার জার্নি শেষে তারা চেন্নাই গিয়ে পৌঁছাল। টিমের সবাই যে যার মতো লাগেজ নিয়ে হোটেল রুমে গেল। ঘণ্টা দুয়েক বিশ্রাম করার পর আরাব টিমের সাথে প্র্যাকটিসে জয়েন করল। ভার্সিটিতে মোনাদের ক্লাস নিচ্ছে পূর্ব। এই কয়েকদিনে মোনাও নিজেকে সামলে নিয়েছে। সুস্থ হওয়ার পর থেকেই ভার্সিটিতে ক্লাস করছে সে। পূর্বকে নিয়ে আর ভাবতে চায় না মোনা। পূর্বকে ঘিরে ওর মনের মাঝে জমা অনুভূতিগুলোকে সেদিন হসপিটালেই মুছে ফেলেছে সে। পূর্বর বলা সেদিনের কথাগুলোর পর মোনা বেশ ভালোভাবেই বুঝে গেছে যে পূর্ব তাকে কখনোই ভালোবাসবে না। তাই পূর্বকে নিয়ে মনে যে ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো জন্মেছিল সেগুলো সেখানেই শেষ করে দিয়েছে। ওর বান্ধবীরাও অনেক বুঝিয়েছে তাকে। এই ছোট্ট অনুভূতিগুলোকে যত প্রশ্রয় দিবে ততই কষ্ট পাবে। তাই সবকিছু বাদ দিয়ে এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছে সে। ক্লাসে পূর্ব প্রতিদিন মোনার থেকে পড়া নেয়। মোনাও পড়াশোনা মন দিয়ে করে। পূর্ব ও চায় মোনা সবকিছু ভুলে গিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করুক, ভালো করে পড়াশোনা করুক, নিজের জীবনে প্রতিষ্ঠিত হোক। ক্লাস শেষে বের হয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে নিজের রুমে শুয়ে বিছানায় গা এলিয়ে দেয় পূর্ব। টায়ার্ড লাগছে ভীষণ আজকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন বেজে ওঠায় চোখ মেলে তাকায়। ফোনের ডাটা কানেকশন অন থাকায় ইনস্টাগ্রাম এ নোটিফিকেশন আসে। ফোন হাতে নিয়ে নোটিফিকেশন অন করতেই দেখে আফসিন জামান আইডি থেকে একটা মেসেজ এসেছে। এই আইডি থেকে মেসেজ দেখে বেশ অবাক হয়ে পূর্ব। মেসেজে লেখা, হাই মিস্টার পূর্ব রহমান। কেমন আছেন, চিনতে পেরেছেন আমায়? মেসেজটা দেখে একবার ভাবল রিপ্লাই দিবে না। তারপর আবার কি ভেবে যেন রিপ্লাই দিল পূর্ব। হ্যাঁ, চিনব না কেন? দেশের মোস্ট ফেমাস ক্রিকেটার আশফিয়ান আরাবের বোন আপনি। সবাই তো আপনাকে চেনে ঘি। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, হ্যাঁ আমি জানি আরাবের পরিচয়ে সবাই আমাকে চেনে। কিন্তু আমি চাই আপনি আমাকে আলাদাভাবে চিনুন গু। এভাবে সাথে সাথে আফসিন এর রিপ্লাই দেখে কিছুটা অবাক হয় পূর্ব। মেয়েটা তাহলে অনলাইনেই আছে। তার মধ্যে আবারও মেসেজ এলো, কি ব্যাপার, কথা বলছেন না যে? আপনাকে আলাদা করে চেনার কি আছে? চেনার আছে কি নেই সেটা না হয় সময় হলেই দেখা যাবে গু। কি বলতে চাইছেন বলুন তো আপনি? কিছু না, বাদ দিন। কি করছেন আপনি? ভার্সিটি থেকে ফিরে রেস্ট নিচ্ছি গু। ও আচ্ছা গি, একটা কথা বলবো। ক্রিকেটার আশফিয়ান আরাবের বোন হঠাৎ আমার মতো একজন সাধারণ ভার্সিটি টিচারের ইনস্টাগ্রাম ইনবক্সে মেসেজ দিয়েছে। আফসিন মেসেজটা দেখে মৃদু হাসল। লিখল, কেন আরাবের বোন বলে সেলিব্রিটি ভাব নিয়ে বসে থাকতে হবে নাকি? সাধারণ মানুষের সাথে কি কথা বলা যায় না? পূর্ব বুঝল এই মেয়ের সাথে কথায় পারা যাবে না। তাই রিপ্লাই দিল, আমি এখন বেরোবো, টিউশন পড়াতে যেতে হবে, বাই উ। আচ্ছা ঠিক আছে, যান উ। পূর্ব অফলাইন হয়ে যায়। আফসিন হঠাৎ করে পূর্বকে মেসেজ দিয়ে এই ধরনের কথা বলার মানেটা পূর্ব ঠিক ধরতে পারছে না। ফোনটা পাশে রেখে পূর্ব ভাবছে, এভাবে কথা বল কেন? আফসিন কি তবে আমায়? ধুর কি সব ভাবছি। আফসিন ভালোবাসতে যাবে কেন আমায়? তবে ওর কথাবার্তার স্টাইলে মনে হচ্ছিল সেই রকমই কিছু। সমৃদ্ধি পূর্বের রুমেই এসেছিল। রুমে ঢুকে পূর্বকে বসে বসে কিছু ভাবতে দেখে সমৃদ্ধি বলল, এভাবে এত মনোযোগ দিয়ে কি ভাবছ ভাইজা? কিছু না। মনে তো হচ্ছিল কিছু ভাবছিলে তুমি। আচ্ছা আফসিন আপু তোমাকে মেসেজ দিয়েছে নাকি? পূর্ব ভীষণ অবাক হয়ে যায়। সমৃদ্ধির দিকে তাকিয়ে বলে, তুই কি করে জানলি আফসিন মেসেজ দিয়েছে? সমৃদ্ধি একলাফে পূর্বর বিছানায় উঠে বসল। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তার মানে আফসিন আপু সত্যি তোমায় মেসেজ দিয়েছে? আগে বল তুই কিভাবে জানলি?
আফসিন আপু সেদিন আমাকে ফলো রিকোয়েস্ট দিয়েছিল, অ্যাকসেপ্ট করেছিলাম। অনন্যা আপুর বিয়ে, রিসিপশন সবকিছুতেই দেখলাম তোমার দিকে একটু অন্য নজরে দেখছিল, সেই ইন্টারেস্ট তোমার আইডি চেক করতে গিয়ে দেখলাম তোমাকেও ফলো দিয়েছে। সেজন্যই বুঝলাম হয়তো তোমাকে মেসেজও দিয়েছে আর সেটা নিয়েই হয়তো তুমি ভাবছ। পূর্ব সমৃদ্ধিকে আর কিছু বলল না। বিছানা থেকে নেমে কাবার থেকে একটা শার্ট বের করে পরে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে গায়ে পারফিউম দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। সমৃদ্ধি পূর্বের যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইজা আফসিন আপু কি মেসেজ দিয়েছে বলে তো যাও। ফাতেমা রহমান ডাইনিং থেকে বললেন, কে কাকে কি মেসেজ দিয়েছে না দিয়েছে সেগুলোতে নাক না গলিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে কোচিংয়ের জন্য। সমৃদ্ধি জিভে কামড় দিয়ে বলল, ইস আম্মু শুনে ফেল, এবার কি হবে? এর মধ্যেই ফাতেমা রহমান আবার ডেকে উঠলেন। সমৃদ্ধি তাড়াতাড়ি করে রেডি হতে চলে গেল। ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্যই সমৃদ্ধি কোচিং করছে, সঙ্গে নিজের মতো করে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে। ওর ইচ্ছা আছে ঢাকা ভার্সিটিতে পড়ার, কিন্তু পূর্ব আর ইনশাদ রহমান ওকে ঢাকা যেতে দিতে রাজি না। সেটা নিয়ে সমৃদ্ধির মন কিছুটা খারাপ। তবে সিলেট ভার্সিটিতে এডমিশন দিবে সে। কোচিংয়ে যাওয়ার জন্য ব্লু কালার একসেট থ্রিপিস পরে রেডি হয়ে বেরিয়েছে সমৃদ্ধি। আজকে এক সপ্তাহ হবে কোচিংয়ে ভর্তি হয়েছে। একটা মেয়ের সাথে ওর খুব ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। মেয়েটার নাম স্মৃতি। খুব মিশুক। এই কয়দিনে সমৃদ্ধির সাথে খুব ক্লোজভাবে মিশে গেছে। তবে কোচিংয়ের একটা জিনিস আজকে বেশ কয়েকদিন সমৃদ্ধির ভীষণ বিরক্ত লাগছে। কোচিংয়ের একটা ছেলে আজকে দুদিন ধরে ওকে ফলো করছে। কোচিং থেকে বাড়ি ফেরার সময় ও সমৃদ্ধির পেছন পেছনে আসে। সমৃদ্ধি ভেবেই নিয়েছে আজকে যদি ওই ছেলেকে ফলো করতে দেখে তাহলে ইচ্ছেমতো কথা শুনিয়ে দেবে। ওর পিছনে কোনো ছেলের ঘুরঘুর করা ওর একদমই পছন্দ না। কোচিং শেষ করে আজকেও প্রতিদিনের মতো রিক্সার জন্য দাঁড়িয়ে আছে সমৃদ্ধি। সন্ধ্যা হয়ে এসেছে। এ রাস্তাটা বেশ নিরিবিলি। তেমন মানুষজন নেই। রিক্সাটাও খুব কম চলাচল করে। কোচিংয়ের সবাই প্রায় চলে গেছে। সমৃদ্ধি একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদেই ওই ছেলেটাও সমৃদ্ধির পাশাপাশি এসে দাঁড়ায়। সমৃদ্ধি ছেলেটার থেকে খানিকটা দূরে গিয়ে দাঁড়ায়। একদম অসহ্য লাগছে তার। ছেলেটা আবারও সমৃদ্ধির পাশাপাশি এসে দাঁড়িয়ে বলে, আমি পাশে এসে দাঁড়িয়েছি বলে তোমার ভালো লাগছে না? সমৃদ্ধি ছেলেটার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, কে আপনি? প্রতিদিন এভাবে আমার পিছন পিছন ফলো করছেন কেন? সমস্যাটা কি আপনার? সমস্যা আমার কিছুই না। সমস্যা তো তোমার। আমি কাছে এসে দাঁড়ালেই তুমি দূরে সরে যাচ্ছ। যেটা প্রশ্ন করেছি সেটার সোজাসুজি উত্তর দিন। আমাকে ফলো করেন কেন প্রতিদিন? তোমাকে ভালোবাসি তাই। আমি তো আপনাকে ভালোবাসি না। নেক্সট টাইম কখনো আমাকে ফলো করবেন না। তুমি বারণ করলেই কি আমাকে শুনতে হবে? মারাত্মক লেভেলের ঘাটতারা তো দেখছি আপনি। শুনতে পাননি কি বললাম? আমি আপনাকে ভালোবাসি না। আর আমার পেছনে কোনো ছেলের ঘোরাঘুরি করা আমার একদমই পছন্দ না। তোমার ভালোবাসা না বাসা, পছন্দে আমার কিছু যায় আসে না মিস সমৃদ্ধি রহমান। সমৃদ্ধির মাথা প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে। মাথা দিয়ে আগ্নেয়গিরির লাভা বের হবে মনে হচ্ছে তার। সমৃদ্ধি ছেলেটার দিকে আঙুল উঁচিয়ে ধরে বলল, শুনুন, অনেকক্ষণ ধরে আপনার সাথে আজেবাজে কথা সহ্য করছি। আর একটা যদি উল্টোপাল্টা কথা বলেছেন না তাহলে একদম। ছেলেটা সমৃদ্ধির হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বলল, কি তাহলে? সমৃদ্ধি সজোরে ছেলেটার গালে চড় মেরে দেয়। ছেলেটা খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। সমৃদ্ধি ছাড়া পেয়ে দৌড় দেয়। ছেলেটাও উঠে পিছন পিছন দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাচ্ছে সমৃদ্ধি। পা যেন আর চলছে না। হঠাৎ একটা ইটের উপর হোঁচট খেয়ে পড়ে যায় সমৃদ্ধি। ছেলেটা দৌড়ে এসে ওর সামনে দাঁড়ায়। বিশ্রীভাবে হাসতে হাসতে বলে, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে সমৃদ্ধি? বলেই হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে সমৃদ্ধিকে। চলবে।